হ্যাঁ ভাই বলেন, আমি যদি পারি অবশ্যই করব। আসলে একটা মেয়ে আমাদের পরিবারে ক্ষতি করতে চাইতেছে, তাই তোমার কাছে চাওয়াটা হলো তুমি মেয়েটার সিম এবং ল্যাপটপে কি করতেছে বা কাকে কি মেসেজ করতেছে, এক কথায় তার সব ইনফরমেশন লাগবে আমার। তোমার বিনিময় হিসেবে যা লাগবে তা তুমি পেয়ে যাবে। কি বলেন ভাই, আমি আপনাকে দেখে বিনিময় নিব? আপনি নাম্বারটা পাঠান, আর ল্যাপটপ থেকে ছবি বা ফেসবুকে একটা লিংক দিলেই হবে। ওকে, আমি নাম্বারটা পাঠাচ্ছি। তারপর সাথীর নাম্বারটা পাঠালাম। তারপর মোবাইল বন্ধ করে আমি কাজ করতে লাগলাম। দুপুরের দিকে আমি লাঞ্চ করে আবার কাজ করতেছিলাম, তখনই মোবাইলে একটা কল আসলো। নাম্বারটায় প্রাইভেট নাম্বার লেখা, তাই রিসিভ করলাম। হ্যালো, কে? ভাই আমি সাজ্জাদ। ও হ্যাঁ, বলো। ভাই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেটা তো একটা মেয়ের। ভাই একটা প্রবলেম আছে। কি সমস্যা? ভাই এই মেয়েটা আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট আছে, যাতে ওর নাম্বার কেউ যেন হ্যাক না করতে পারে, বা করলেও যেন আমরা সেটা ঠিক করে দিই। ওর কথা শুনে আমি বুঝতে পারলাম সাথী আধঘাট বেঁধে নেমেছে। আমি কি করব বুঝতেছি না। তো এখন আমি কি করব? ভাই আপনি নিলয় ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন, সে রাজি হলে আমি আপনাকে সব ধরনের হেল্প করব। নিলয়টাকে? আপনাদের এক ক্লাস সিনিয়র ছিল। ও আচ্ছা, নিলয় ভাইয়ের সাথে আমি দেখা করব, কিন্তু সেটা তুমি আর নিলয় ভাইয়া ছাড়া যেন কেউ জানতে না পায়। ওকে ভাই। আমি আবার কাজে মন দিলাম। তারপর বিকেলে অফিস শেষ করে আমি আমাদের অফিসে গেলাম। সেখানে গিয়ে আমি একটা ফাইলে সাইন করলাম। তারপর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইলটা টুং করে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত নক করেছে, তাই সেটা ওপেন করলাম। আপনি কি রুমে? হুম। ছাদে আসেন, কথা আছে। ওকে রিপ্লাই দিয়ে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি জান্নাত উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত রাখতে ঘুরে দাঁড়ালো। আপনি এসেছেন? বলেন, কি বলবেন? আচ্ছা, গত রাতে আমি কি উল্টাপাল্টা কিছু বলেছি? না, কেন? না, আসলে আমার মনে হচ্ছিল আমি অনেক দিন পর মাতাল হয়ে গেছিলাম, তখন অনেক কিছু বলেছি। কিন্তু আপনি তো সারা রাস্তা ঘুমিয়ে এসেছিলেন। ওহ যাক, বাঁচলাম। কিরকম বাঁচলেন? না কিছু না। তা এখানে থাকবেন নাকি নিচে যাবেন? থাকতে তো ভালোই লাগতেছে। ওকে, তা আমি কি থাকবো না চলে যাব? থাকেন। ওকে। শিওর? আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? না, কেন? না এমনি, কালকে ড্রিঙ্কস করে আপনি কাউকে ভালোবাসেন বলতেছিলেন। কাকে? জানি না, শুধু বলতেছিলেন ভালোবাসি ভালোবাসি। জানাতে একটা শান্তির নিঃশ্বাস ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে, নেশে কত কিছুই বলি, এইটা মনে রাখলে হয় নাকি? ও আচ্ছা, আপনার বাসার সবাই কেমন আছে? ভালো। আচ্ছা, আপনার আব্বু আম্মু ওই দেশের হইলে আপনি এই দেশের ভাষা কিভাবে শিখলেন? আমার আব্বু আম্মু এই দেশের নাগরিক। ওনারা বিদেশে গিয়ে সেট হয়ে গেছে আমাদের জন্মের আগেই। তারপর আর ওনারা দেশে আসেননি। আমি আর আপু একেবারে ঠিক করলাম বাংলাদেশে আসব, তারপর আসলাম। তো বাংলাদেশে আপনাদের কোনো রিলেটিভ নেই? মানে? মানে এদেশে আপনাদের কোনো আত্মীয় নেই? এত বছর পর আপনারা আসলেন আর আপনাদের আত্মীয়দের সাথে দেখা না করে চলে যাবেন? আব্বু কোনোদিন এরকম কারোর সাথে কথা বলেননি। তারপরও আমি জিজ্ঞেস করব, যদি কেউ থাকে তাহলে তো ভালোই। তা কেমন লাগলো আমাদের বাংলাদেশ? আপনাদের দেশ মানে এটা তো আমারও দেশ। আমরা হলাম এখানের স্থায়ী আর আপনারা অতিথি। না, এখন আমিও স্থায়ী হওয়ার চিন্তা করতেছি। তাই নাকি? তা কার হাত ধরে স্থায়ী হবেন? সেটা সময়ই বলে দিবে। ওকে, তা আপনার আর কিছু বলার আগেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি প্রাইভেট নাম্বার, মানে শাহজাদের ফোন, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো ভাই। বল। কাল রাতে নিলয় ভাই আপনার সাথে দেখা করতে চাই। ওকে, তুই টাইম আর প্লেসটা জানিয়ে দিস, তাহলেই হবে। ওকে। কে ফোন করেছিল? বন্ধু। ও, তা আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? ও আচ্ছা, আপনারা দুই বোন যদি এখানে সেট হয়ে যান, তাহলে আপনার আব্বু আম্মু ওইখান থেকে কি করবে? ওনাদেরকে এখানে নিয়ে আসবো, তাহলেই হবে। আচ্ছা, এবার নিচে যাওয়া যাক, না হলে সবাই খুঁজবে আবার। চলেন। তারপর দুজন নিচে চলে আসলাম। আমি রুমে গেলাম আর তিশা নিচে চলে গেল। বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই দাদু রুমে আসলো। কি রে দাদু ভাই, কি খবর তোর? এই তো ভালো, তা তোমার কি খবর? ভালো, তোকে একটা কথা বলতে এসেছি। বলো, কি বলবে?
দেখ, তোর বড় ভাইয়ের বিয়ে তো দেওয়া শেষ, তাই না? কেন? আসলে আমি চাই এবার তুই বিয়েটা করে ফেল। কি? ভাইয়া বিয়ে করেছে 1 মাসও হয়নি, আর তুমি কি না আমার বিয়ের কথা বলতেছো? তো কি হয়েছে? আচ্ছা, একটা কথা বল তো আমাকে। কি কথা? তুই কি কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? এসব কেন জিজ্ঞাসা করছো? তুই যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে তো আর আমাদের মেয়ে দেখতে হবে না। আছে। এখন যাও, এসব নিয়ে পরে কথা বলবো। ওকে, যা করার তাড়াতাড়ি করিস। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে এই বুড়িকে এসব বুদ্ধি দেয় কে? আমার বিয়ের কথাটা কে বললো দাদুকে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সাথী কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভাবি, আপনি? অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, যাবে না? ও হ্যাঁ, থ্যাঙ্কস ডাক দেওয়ার জন্য। এবার উঠে অফিসে যাও। আচ্ছা, আমার উপরে তো আলগা দরদ আজকে দেখানো হচ্ছে, কারণটা কি জানতে পারি? বাসায় কেউ নেই, তাই আমাকে আসতে হলো। কেন, সবাই কোথায় গেছে? আপনার জন্য মেয়ে দেখতে। ওহ, মজা করছি, সবাই বাসাতে। বলেই কফিটা হাতে নিয়ে নিলাম। মেয়ে দেখতে যাওয়ার কথা শুনে এভাবে লাফিয়ে উঠলে কেন? এমনি। এমনি নাকি স্যাকা খেয়ে ব্যাকা হয়ে আছো, তাই বিয়ে করবে না নাকি? আমি কিছু না বলে হাসলাম শুধু। হাসতেছো কেন? আপনার কথা শুনে। কেন? আমি আবার কি বললাম? আপনার চলে যাওয়াতে হয়তো আমি কষ্ট পেতাম যদি আপনি অন্য কারোর হয়ে যেতেন, কিন্তু আপনি তো বেইমানি করেছেন, তাই আর যাই হোক কষ্ট পাবো না। আরও তো আমার পরিবারের ক্ষতি করতে এসেছেন, তাই স্যাগার কথাটা বলে শরম দেবেন না প্লিজ। তাই নাকি? তাহলে বিয়েটা করে ফেলো। সেটা সময় হলেই করব, আপনাকে বলতেও হবে না। কিরে, কি করবি না? ও ভাইয়া, তুমি? তা কি করবি না বলতেছিলি? ভাবি জিজ্ঞাসা করতেছিল বিয়ে করবো কিনা। আমি বললাম সময় হলে করবো না হয়। ও, তা আজকে কি তোর অফিস আছে নাকি? কেন? শুক্রবারেও অফিস করা শুরু করলি নাকি? আজকে শুক্রবার। ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই একসাথে নাস্তা করব। তোমরা যাও, আমি আসতেছি বলেই উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম, তখনই মোবাইলটা টুং করে উঠলো। মোবাইলটা নিয়ে তাকিয়ে দেখি সাজ্জাদ টেক্সট দিয়ে রেখেছে। ভাই, আজ রাত 8টায় মুজিবনগর পার্কে চলে আসবেন। ওকে বলেই মোবাইলটা রেখে দিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। ও আসতেছে, তাই বস এখানে। বলেই আব্বুর পাশে বসে গেলাম। শুনলাম তুই নাকি কোনো মেয়েকে পছন্দ করিস, তা কে এসে? আছে একজন, সময় হলেই বলবো। এবার তো তোর বিয়ে করার পালা, তো বল কবে মেয়েকে আমাদের দেখাবি? নাস্তা খাবো না, চলে যাবো। আচ্ছা খা। বলেই সবাই হালকা করে হাসলো। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। রুমে বসে বসে গান শুনতেছিলাম, তখনই দরজায় জান্নাত নক করলো। আসতে পারি? থাক, আসার দরকার নাই। তা এ সময় কি মনে করে? আপনি আমাকে ওই দিন মিথ্যা বলেছিলেন কেন? কোন দিন? আপনার নাকি কোনো গার্লফ্রেন্ড নাই, তা আজকে সবার সামনে তো ঠিকই বললেন আপনার গার্লফ্রেন্ড আছে। আপনি সত্যি একটু সহজ সরল। জান্নাতের কথা শুনে আর মুখের অবস্থা দেখে আমি হাসি থামাতে পারলাম না, তাই ওর সামনে হু হু করে হেসে দিলাম। জান্নাতের মুখটা কিছুক্ষণের মাঝেই আগুনের মতো লাল হয়ে গেল, আর আমার দিকে অগ্নি চোখে তাকালো। কি হলো, হাসতেছেন কেন? আপনার কথা শুনে। কেন? আমি আবার কি বললাম? আপনি জানেন আমার গার্লফ্রেন্ড নাই, তারপরও এসে জিজ্ঞাসা করতেছেন। নাস্তার টেবিলে যে বলে আসলেন। সেটা বলেছি মিথ্যা, কারণ এই কথাটা না বললে ওরা ভাইয়ার মতো আমাকেও ধরে বিয়ে করিয়ে দিবে। সত্যি বলতেছেন তো? হুম। কথাটা যেন মনে থাকে। আর বিকালে কি ফ্রি আছেন? না, তবে সন্ধ্যায় ফিরে আসি। ওকে, তাহলে আমি এক জায়গায় যাব আর আপনাকেও নিয়ে যাব। কোথায়? একজনের সাথে পরিচয় করে দিতে। ওকে, কিন্তু আমাকে 7:30-এ ছেড়ে দিতে হবে। কেন? একজনের সাথে ছোট্ট একটা মিটিং আছে তাই। ওকে বলে জান্নাত রুমে চলে গেল। আমি আবার গান শোনায় মন দিলাম। সারাদিন শেষ হয়ে গেল। সন্ধ্যায় রেডি হয়ে নিচে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে। হালকা মেকআপে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। আসেন বলে দুজনে গিয়ে গাড়িতে উঠে বসলাম। তারপর জান্নাতের বলা অনুযায়ী গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাচ্ছি? বললাম না, একজনের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। অবশেষে জান্নাত একটা পুরোনো বাড়ির পেছনে গাড়ি থামাতে বলল। আমি কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে আসলো। জান্নাত ওদেরকে দেখে এগিয়ে গেল, তাই আমিও পেছনে গেলাম। ওই যে ও হলো নীল, আমার বেস্ট ফ্রেন্ড। আর নীল
ও হলো তোমাদের দুলাভাই। হাই ভাইয়া। হ্যালো। জান্নাতের কথা শুনে আমি আকাশ থেকে বললাম, কি বললো? আমার মাথাটা ঘুরতে লাগলো, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না, তাও নিজেকে সামলে নিলাম। আচ্ছা শুনো, ওর একটা হেল্প লাগবে, তাই তোমার সাথে দেখা করতে চেয়েছে। হ্যাঁ বলো ভাই, তোমার সমস্যা কি? আসলে ভাইয়া, আমি গ্রামের ছেলে, শহরে পড়তে এসেছি। আমার শহরে কোনো রিলেটিভ নেই, তাই থাকার জন্য ম্যাচটাই আছে, কিন্তু ম্যাচে নাকি জায়গা নেই। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ম্যাচের জায়গা আছে, কিন্তু বড় ভাইরা তা আটকে রেখেছে। ভাই, আপনি যদি একটু ওনাদের বলে দিতেন তাহলে আমার থাকার জায়গাটা হয়ে যেত। আমি ওর কথা শুনে আমি জান্নাতের দিকে তাকালাম। জান্নাত ইশারায় অনুরোধ করলো, ওকে তুমি কালকে নাভিদের সাথে দেখা করো, তাহলেই হবে। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। আর আমাকে এখন যেতে হবে, আমি আসি। ওকে ভাই, ভালো থাকবেন। বলেই জান্নাতকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। গাড়িতে এসে গাড়ি নিয়ে বাসার দিকে ছুটতে লাগলাম। একটা কথাও বললাম না। সরি, আসলে ওর সামনে আপনাকে আমার স্বামী বানানোর কারণে। বানানোর কারণটা কি? আসলে ও আমাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু আমি ওকে ওই নজরে কখনো দেখিনি, তাই এই চান্সে সব সমস্যার সমাধান করে দিলাম। এখন থেকে আর আমাকে পছন্দ করবে না, আমিও সব ঝামেলা থেকে বেঁচে গেলাম। ও, একজনের কাছ থেকে বাঁচতে গিয়ে আর একজনকে স্বামী বানিয়ে ফেললেন। ভালো করেছি। এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আপনি কোথায় যাবেন সেখানে যান। ওকে বলেই আপন মনে গাড়ি চালাতে লাগলাম। তারপর জান্নাতকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার ছুটে সেই মুজিবনগর পার্কের কাছে। সেখানে পৌঁছে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখলাম সাজ্জাদ আর নিলয় ভাই আসতেছে। তারপর তারা আমাকে নিয়ে একটা বাসার ভেতরে চলে গেল। হুসাইন, তোমার ব্যাপারে সব বলেছে সাজ্জাদ আমাকে। ভাই, আপনারা শুধু আমাকে ইনফরমেশনগুলো দিবেন, আপনাদের টিমের বদনাম হতে দিব না, আমি ওয়াদা দিলাম। আর ওই মেয়েটাও জানবে না যে আমি ওর সব প্ল্যান জেনে গেছি। খেলাটা নিচে দিয়ে খেলবে। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে সব হেল্প করব আমরা, কিন্তু দেখো এটা যেন কোনোভাবে লিক না হয়ে যায়। এটা আমার দায়িত্ব, আজ থেকে আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আর আপনাদের কোনো হেল্প লাগলে বলবেন। আচ্ছা, তাহলে এখন উঠি, অনেক কাজ আছে। বলে তিনজন বেরিয়ে আসলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, একটা ঘুম। এভাবে কেটে গেল কয়েকদিন। একদিন সকালে ঘুমিয়ে গেল ফোনের চিল্লানিতে। তাকিয়ে দেখি সেই প্রাইভেট নাম্বার, মানে সাজ্জাদের কল। তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। বল, কি হয়েছে? তোমাকে মেয়েটার সব ইনফরমেশন পাঠিয়েছি, চেক করে নাও। ল্যাপটপ নিয়ে চেক করে দেখলাম সবকিছু এসেছে। ওকে ওকে, এটা দেখো, আর ফার্স্ট যেন না হয়। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর ঘুম থেকে উঠে নিচে গিয়ে নাস্তা করে আসলাম। রুমে এসে দেখি মোবাইলে অনেকগুলো কল আছে। তাকিয়ে দেখি তৌফিকের কল, তাই তাড়াতাড়ি কল ব্যাক করলাম। রিং হতেই কল রিসিভ করলো। হুসাইন, ইমেল চেক কর। ওকে বলেই কলটা কেটে দিলাম। তারপর ইমেলগুলো দেখতে লাগলাম আর অবাক হয়ে গেলাম। প্রথমে দেখতে লাগলাম তৌফিকের ইমেলগুলো। ছোট ছোট সব সম্পত্তি তার দুই মেয়ের নামে, আর ওদের কোম্পানির মালিক হলো জান্নাত সরকার। মোটামুটি ভালোই সম্পত্তি আছে ছোট চাচার, তবে সাথীর থেকে জান্নাতের নামে সম্পত্তি বেশি। সবগুলো কাগজ বের করে দেখার পর গেলাম সাজ্জাদের ইমেলগুলোতে। প্রথমে নজর পড়লো ওর কল লিস্টে। তাকিয়ে দেখি ভাইয়ার নাম্বারে অনেকগুলো কল দেয়া। তারপরে নাম্বারটা চোখে পড়তে চমকে গেলাম, কারণ সেই নাম্বারটা হলো আমাদের কোম্পানির ম্যানেজার। তারপরে গেলাম সাথীর ইমেল লিস্টে। গিয়ে আমি আরও চমকে যাই। তাদের কথাবার্তা দেখে আমি বুঝতে পারলাম ওরা দুজনে হয়তো ফ্রেন্ড, আর আমাদের কোম্পানির একটা বড় অ্যামাউন্ট লিখিয়ে নেবে। আরও নিচে যেতে দেখলাম আমাদের কোম্পানির পেছনে 20 একর জমি লিখিয়ে নেওয়ার প্ল্যান করতেছে, তাও খুব শীঘ্রই। আমি অবাক হয়ে যাই ওর মেসেজগুলো দেখে। তারপর কি করব সেটা নিয়ে ভাবতে লাগলাম। অবশেষে কোনো উপায় না পেয়ে আমি একটা প্ল্যান করলাম। তারপর আমি ফোনটা হাতে নিলাম, নিয়ে কল দিলাম নাফিসকে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। কিরে মামা, এখন কল দিলি? শোন, কিছুদিনের জন্য তোদের সবার কাজ আছে। কি কাজ? তোরা আজ থেকে আমাকে কিছু কাজ করে দিতে হবে। তোদের পুরো মাসের খরচ আমি দেব, এটা নিয়ে চিন্তা করিস না। আরে কি বলিস মামা, বল তোর কি হেল্প লাগবে। শোন, তোরা সবাই আড্ডাখানায় চলে আয়, আমি কিছুক্ষণের ভেতরে আসতেছি। বলে ফোনটা কেটে দিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম সেইখানে। গিয়ে দেখি সবাই এসে গেছে। বল মামা, তোর কি হয়েছে? তোদের সবার কিছু হেল্প লাগবে আমার। কেন করাচ্ছি বা কি কারণে করাচ্ছি এগুলো কেউ জানতে চাইবে না। ওকে, কিন্তু তোর যে একটা কিছু হয়েছে সেটা বুঝতে পেরেছি। তোর কি হেল্প লাগবে শুধু বলিস, তাহলেই হবে। ওকে, আর একটা কথা, এই কথা যেন কেউ জানতে না পারে।
আর কাজটা একেবারে সিক্রেট। ওকে, তুই চিন্তা করিস না। তারপর ওইখান থেকে চলে আসলাম বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুমিয়ে নেই। খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। উঠলাম বিকেলে একবারে, তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে হাতে একটা বালিশ নিয়ে। কি হলো, হাতে বালিশ কেন? আপনাকে দিতে এসেছি। কেন? সুই সুতার কাজ শিখছি, আর তাই আজকে একটা বালিশে আর্ট করেছি, তাই প্রথম আপনাকে দিতে এসেছি। দেখি কি আর্ট করেছেন। বালিশটা হাতে নিয়ে নিলাম। তাকিয়ে দেখি প্রথমে একটা লাভ আঁকা, তার ভেতরে আমার নামটা সুন্দর করে লেখা। ধন্যবাদ। ধন্যবাদ দিলে হবে না, এত কষ্ট করে করেছি তার জন্য ট্রিট লাগবে। ওকে, বলেন কবে ট্রিট নেবেন? একটু পরে বাইরে যাব, আপনি তখনই নিব। আপনি না হয় যাওয়ার সময় টাকা নিয়ে যাইয়েন। কি? যান, লাগবে না আমার ট্রিট। আচ্ছা দেখি যাওয়া যায় কিনা। দেখি না, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিন, তারপর দুজনে একসাথে বের হব। ওকে, হালকা হাসি দিয়ে বললাম। তারপর উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে চলে গেলাম নিচে। জান্নাতকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম ফোন নাফিসকে। ফোনটা রিসিভ করলো। বল মামা। কাল সকালে একজনকে কিডন্যাপ করতে হবে। কাকে? আমাদের কোম্পানির ম্যানেজারকে। কেন? কালকেই না হয় জানতে পারবে সোনা। এখন শোন কি করতে হবে। কাল সকালে ব্যাস, তারপর ওকে নিয়ে গোদামখানার পেছনে নিয়ে আটকে রাখবি। তারপর আমি বাকিটা বুঝবো। তুই চিন্তা করিস না, আমি বাকিটা দেখতেছি। শোন, ও যেন কাউকে কল দিতে না পারে, আর কেউ যেন না দেখে কাজটা করার সময়। ওকে। বলে ফোনটা কেটে দিল। কথা শেষ না হতেই দেখি তৌফিক নক দিয়েছে। কিরে, কি খবর? ভালো মামা, তোর তো আরেকটা কাজ আছে। কি কাজ? ফোন দে বলতেছি। কিছুক্ষণ পর তৌফিক কল দিল। এবার বল কি কাজ? আচ্ছা, আমি যার ইনফরমেশন এনেছি তার সব সম্পত্তি আমার নামে লিখে আনতে চাই। তুই ওনার সব সম্পত্তি একটা উইল বানাতে পারবি? মামা, তোর মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আরে এটা করতে গেলে হাজারো ঝামেলার মোকাবেলা করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, ওনার সম্পত্তির আগের থেকেই একটা উইল আছে। আর সেটা হলো, ওর এক বোন আর এক বোনকে সম্পত্তি দিতে পারবে, বাইরের কোনো লোককে না, এমনকি তার স্বামীকেও না। তাই নাকি? আমার ছোট চাচার তো হ্যাপি বিরিয়ানি লোক, শালা হিটলার হওয়ার যোগ্য। তাই চিন্তা বাদ দে। ওকে, তুই একটা কাজ কর। বড় বোনের সব সম্পত্তি ছোট বোনকে লিখে দিয়েছে, এমন একটা উইল কর। ওকে, কিন্তু তার জন্য ছোট বোনের একটা সিগনেচার লাগবে। তুই কাগজটা পাঠা, আমি বাকিটা দেখতেছি। আমি উকিলের সাথে কথা বলে সব জানাচ্ছি। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর আব্বুর রুমে গেলাম। আব্বুর চেকবুক নিয়ে নিলাম। তারপর সেটাতে কিছুটা কারসাজি করে বারান্দায় গেলাম। গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিরে, কিছু বললি? আমার কিছু টাকা লাগবে। তো ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে চেকবুকটা এনে দে, আমি সাইন করে দিতেছি। ওকে বলে এই রুমে যাওয়ার অ্যাক্টিং করে আবার চেকবুক আর আমার প্লেন করা কলমটা নিয়ে বারান্দায় আসলাম। তারপর আব্বু টাকার অ্যামাউন্ট দেখে সাইন করে দিল। কিরে, মাত্র 40,000 টাকার জন্য আমার কাছে আসলি কেন? কাল বিকেলে সবার পার্টি আছে, আর আমার ক্রেডিট কার্ডে টাকাও শেষ হয়ে এসেছে, আর এখনও স্যালারি পাইনি, তাই বেকারদের মতো তোমার কাছ থেকে টাকা নিতে হলো। ওকে বলেই আব্বু হালকা হাসলো। আমি চেকবুকটা থেকে 2টা চেক পেপার ছিঁড়ে আনলাম। তারপর চেকবুকটা আব্বুর রুমে রেখে আমার কলমটা আমার সাথে নিয়ে রুমে চলে আসলাম। আসলে চেকবুকটায় অনেক বড় খেল খেলে নিয়েছি। আমি যে চেকবুকটায় সাইন করেছি তার নিচেরটায় 15 লাখ টাকার একটা অ্যামাউন্ট ছিল, আর এটা সব সফল হলো আমার কলমের, কারণ এটার পাওয়ার একটাই, উপরের পেজে যা লিখবে তার নিচেরটায় হুবহু উঠে যাবে। তাই 2টো চেকই এখন আমার হাতে। আর কাল সকালে শুরু হবে একটা ঝামেলা। এসব শেষ করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে হালকা কিছু মুখে দিয়ে রুমে চলে আসলাম। তারপর রুমে শুয়ে শুয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ফোনের চিল্লানিতে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি নাফিস ফোন দিয়েছে, তাই তাড়াতাড়ি উঠে ফোনটা রিসিভ করলাম। কিরে, ঘুম ভাঙছে? তা কাজটা হয়েছে মামা? শালারে গোদামে আটকে রাখছি, তুই আয়, আমি আসতেছি ওখানে। ওকে বলেই ফোনটা কেটে দিয়ে চলে গেলাম ওয়াশরুমে। সকাল সকাল রেডি হয়ে চলে আসতে দেখে আম্মু ডাক দিল। কিরে, কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে আজকে পার্টি আছে, তাই এখন একটু যেতে হবে। কিন্তু অফিসের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সেখান থেকে অফিসে চলে যাব, আসি এখন, বাই বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর সোজা চলে গেলাম গোদাম ঘরে। গিয়ে দেখি নাফিস বসে আছে। আমাকে দেখেই নাফিস আসলো। আচ্ছা, একে এখানে আনার কারণটা কি বলতো? বলতেছি, আগে বল ওই শালা কোথায়? ভিতরে বেঁধে রেখেছি। ওকে আয়, তোকে সব খুলে বলতেছি। নাফিসকে নিয়ে গিয়ে একটা টুলে বসলাম। বল কাহিনী কি? শোন তাহলে।
নাফিসকে প্রথম থেকে সবকিছু খোলা বললাম। এবার বুঝলি তো? শালাকে আগে মারবো, তারপর তোর বাসায় গিয়ে তোর ভাবিকে মারবো। আরে পাগল থাম, ও তো প্রথম আমার ভাবি, তারপর আমার চাচাতো বোন, আর ওর রাগ করাটাই স্বাভাবিক। তাই বলে তোদেরকে এভাবে নিচে নামানো প্ল্যান করতেছে? আর আমিও সব রাগ ভেঙে দিব, তুই দেখিস। ওকে ভাইয়ার একটা লক্ষ্মী বউ বানাবো আমি। ওকে, তুই শুধু বলবি কি করতে হবে, বাকিটা আমি দেখে নেব। চল গেমের প্রথম পর্বটা খেলে যাই, তারপর দুপুরে বাকিটা খেলবো। আচ্ছা আয়। বলেই গেলাম ম্যানেজারকে, যেই রুমে রাখা হয়েছে সেই রুমে। আসলে আমাদের ম্যানেজার একজন ইয়াং ছেলে, বয়স আমার সমান বা তার একটু বড়। রুমে ঢুকে আমার দিকে তাকালো। অনেক মেরেছে হয়তো নাফিস, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। স্যার দেখেন না, ওরা সবাই মিলে উঠে এনেছে, আমি কিছু করিনি। ওরা কে বা কারা আমি তাও জানি না। আমি ওদেরকে বলেছি তোকে উঠিয়ে আনতে। কি? শালা আমাদের কোম্পানি কাজ করিস, আবার আমার বাবার ক্ষতি করতে লেগেছিস। স্যার কি বলতেছেন আপনি? সাথী তোকে কত দিবে বলে এসব করাচ্ছে। স্যার কে সাথী? আচ্ছা মনে পড়তেছে না, তাহলে এগুলো দেখ। বলেই ওদের কথার কিছু রেকর্ডিং চালু করলাম। ম্যানেজার শুনে বড়সড় একটা শক খেলো, তারপর মাথা নিচু করে বসে গেল। কি হলো এবার চিনতে পারছিস? স্যার প্লিজ, এসবে আমার কোনো দোষ নেই। ম্যাডাম আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করতে বলেছে। বুঝলাম, তা কত দিবে বলেছে? বলছিল 10 লক্ষ টাকা দিবে, আর চাকরিতে রাখবে সারা জীবন। ও তাহলে 15 লক্ষ টাকা তো তোর জন্য অনেক বেশি, তাই না? একটা কাজ কর, তুই এখন ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে বলবি 15 লক্ষ টাকা চেক পাঠাচ্ছি, সেটার ক্যাশ জন্য দিয়ে দেয়। কেন স্যার? তুই আজ থেকে আমাদের হয়ে কাজ করবি, আর এই টাকাটা তোর অ্যাডভান্স। কথাটা শুনে ছেলেটার মুখটা ঝলমল করে উঠলো, কিন্তু ও জানে না আমি কি ভাবতেছি। ওকে স্যার, আপনি যা বলবেন তাই করব। আপাতত ফোন করে ব্যাংকে ফোন করে বল টাকাটা দিয়ে দিতে। কিন্তু স্যার এটার জন্য তো চেক লাগবে। চেক আছে আমার কাছে, তুই শুধু ফোন করে বললেই হবে। আমার ফোন তো ওরা নিয়ে গেছে। নাফিস ওর ফোনটা এনে আমার হাতে দিল। নে এবার ফোন দে। হাত তো বাঁধা। সমস্যা নাই, আমি কল দিতেছি, তুই শুধু কথা বল। তারপর ব্যাংক ম্যানেজারকে কল দিয়ে ফোনটা ওর কানে ধরলাম। ফোন রিসিভ করার পরপরই ছেলেটা বলল লোক গেলে টাকাটা নিয়ে দিতে। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তারপর নাফিসকে নিয়ে বাইরে চলে আসলাম। পেছন থেকে ছেলেটা ডাকতেছিল আর বলতেছিল, স্যার আমি তো এখন আপনাদের দলে, আমাকে ছেড়ে দিন এবার। কিছু না বলে বাইরে চলে আসলাম আমরা। ছেলেটাকে কি ছেড়ে দেব? তুই কি পাগল? আরে ওকে দিয়েই তো আমাদের সব প্ল্যান করতে হবে। ওকে ছাড়লে সব কিছুই শেষ হয়ে যাবে। এখন তুই শুধু ওকে দেখে রাখবি আর মোবাইলটা বন্ধ করে রাখবি। আর এই নে চেকটা। চেক দিয়ে আমি কি করব? চেকটা দিয়ে টাকা তুলে নিয়ে আসবি, আর এমন লোককে পাঠাবি যেন ওদেরকে কেউ চিনতে না পারে, আর মুখ যেন সহজে কেউ দেখতে না পায়। ওকে, তুই চিন্তা করিস না। শোন, আমি এখন অফিসে চলে যাই, দুপুরে এসে আর একটা খেল খেলবো। ওকে। আর ওর দিকে কড়া নজর রাখিস, আর মারিস না, আর পালাতে যেন না পারে এই দিকে খেয়াল রাখিস। অফিসে গিয়ে কাজ করতেছিলাম, তখনই মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি জান্নাত কল দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলাম। আপনি কোথায়? অফিসে। কেন? সারা সকাল আপনাকে কোথাও খুঁজে পাইনি, তাই ফোন দিলাম। আমাকে খুঁজতেছিলেন কেন? এমনি আপনাকে দেখতে মন চাচ্ছিল তাই। ও, বিকেলে বাসায় আসলে মন ভরে দেখে নিয়েন কেমন? সারাটা দিন না দেখে থাকতে হবে? আমি কি আপনার প্রিয় কেউ হয়ে গেছি নাকি? এটা মনে হলো কেন? না, যেভাবে বললেন সারাদিন না দেখে থাকতে হবে, তাতে কি বুঝবো বলেন? এত বেশি বোঝার দরকার নেই। আপনি এখন একটু ভার্সিটিতে আসতে পারবেন? কেন? এমনি আজকে ক্লাস করতে মন চাচ্ছে না, তাই আপনাকে নিয়ে ঘুরতে বের হব। কিন্তু দুপুরে আমার কাজ আছে। ওই এত কাজ কাজ করেন কেন? আমি কি আপনাকে সারাদিন আটকে রাখবো নাকি? ওকে, আমি আসতেছি বলেই ফোনটা রেখে দিলাম। তারপর অফিস থেকে বেরিয়ে চলে গেলাম ভার্সিটির সামনে। গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। বলুন কোথায় যাবেন এই দুপুরে? আজকে আপনার পছন্দের জায়গায় যাব। আমার পছন্দের জায়গা মানে? মানে আপনার পছন্দের জায়গায় আমি আর আপনি গিয়ে ঘুরে আসব। আমার পছন্দের জায়গাটা সন্ধ্যায় খুব ভালো সাজে, এখন কোনো কিছুই পাবো না। ওকে, তাহলে সন্ধ্যায় যাব। আপাতত চলেন হালকা কিছু খেয়ে নেই, সকাল থেকে কিছুই খাইনি। কিছু খাননি কেন? আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপর আপনাকে খুঁজতে গিয়ে ভার্সিটি টাইম হয়ে গিয়েছিল, তাই খাওয়ার সময়টা আর পাইনি। ও, আসেন তাহলে কোথাও গিয়ে খেয়ে নেই। বলেন। সকাল থেকে এখনো কিছু খাইনি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তারপর দুজনে গেলাম একটা রেস্টুরেন্টে, হালকা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এবার বলেন আমাকে কেন সকালে খুঁজতেছিলেন? বলা যাবে না।
ওকে, তাহলে চলেন, আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমাকে একটু অফিসে যেতে হবে। ওকে চলেন। তারপর জান্নাতকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসতে লাগলাম। তখনই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নাফিস ফোন দিয়েছে, তাই গাড়িটা সাইড করে ফোনটা রিসিভ করলাম। বল। মামা টাকাটা তুলে আনছিস? ওকে, তোর কাছে রাখ, আমি বিকেলে আসতেছি। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর আবার গাড়ি চালাতে লাগলাম। তখনই জান্নাত বলে উঠলো, কে ফোন দিয়েছিল? কলিগ। তারপর সোজা জান্নাতকে নিয়ে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম অফিসে। হাতের সব কাজ শেষ করে বসকে সব বুঝিয়ে দিয়ে 2টার দিকে অফিস থেকে বেরিয়ে গেলাম। সোজা চলে গেলাম গোদামে। গিয়ে দেখি নাফিস বসে আছে। আমাকে দেখেই উঠে বসলো। কি রে, কি অবস্থা ছেলেটার? বেঁধে রেখেছি, আয় লাস্ট ম্যাচ খেলে দিয়ে যাই। চল। বলে দুজনে ভেতরে গেলাম। ভাই আপনি কি চাইতেছেন বুঝলাম না তো। তুই আর একটা কাজ করলেই তোকে ছেড়ে দিব। কি কাজ? তুই এখন সাথীকে ফোন দিয়ে বলবি যে তুই আর চাকরিটা করবি না। যদি বলে কেন, বলবি কারণটা সন্ধ্যায় জানতে পারবেন। এটা বলার পর তোকে 15 লাখ টাকা দিয়ে দিব। এই টাকা নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাবি। ওকে। ওর মোবাইলটা আবার অন করলাম। তারপর সাথীকে কল দিলাম। কতক্ষণ পর সাথী ফোনটা ধরলো। কি খবর, আপনার ফোন বন্ধ কেন? ম্যাডাম আমি আর আপনাদের চাকরি করব না। কেন? সন্ধ্যা জানতে পারবেন, আমাকে আর ফোনে পাইবেন না। আমি ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। তারপর সিমটা খুলে ভেঙে দিলাম। স্যার এবার আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। তুই এভাবে মাসখানেক থাকবি, তোর কাজ শেষ। কিন্তু তুই ছাড়া পেলে আবার যদি সাথীর সাথে কন্ট্যাক্ট করিস তাহলে আমার সব প্ল্যান জলে চলে যাবে। আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। কিরে, ওকে এখানে আর কতদিন আটকে রাখবি? সাথীর ভোলটানা যতদিন ভাঙাতে পারবি। তুই একটা কাজ কর, রহিম চাচা আর রোমা আপাকে কল দিয়ে আমার সাথে দেখা করতে বল। কেন? তুই কি 1 মাস ওকে পাহারা দিয়ে রাখবি নাকি? তাই রহিম চাচা আর রোমা আপাকে ওকে পাহারা দেওয়ার ডিউটি দিব। আসলে রহিম চাচা আর রূপা আপা হলো আমাদের কলেজের কাজের লোক, তাই ওনাদের কিছু টাকা পাওয়া হলো আর আমার কাজটাও হয়ে গেল। নাফিসকে সব বুঝিয়ে বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম কিছু খাওয়ার জন্য। টেবিলে গিয়ে বসে বসে আম্মুকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর সাথী আসলো, তাই আর না ডেকে চুপ হয়ে গেলাম। আর সাথীকে দেখে বোঝা যাচ্ছিল ও অনেক টেনশনে আছে। কি হলো আম্মু, ডাকতেছো কেন? খাবো, ক্ষুধা লাগছে। তুমি বসো, আমি দেখছি। কিছুক্ষণ পর খাবার এনে টেবিলে রেখে দিল। আমি কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলাম। সাথী উপরে চলে গেল। আমি খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই মুড অফ করে বসে আছে। আমি জানি কেন এভাবে সবাই বসে আছে, তাও পরিস্থিতির কিছুই বুঝিনি। এমন ভাব করে জান্নাতের পাশে গিয়ে দাঁড়ালাম। সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে জান্নাত? জানি না তো, আমি এসে দেখি সবাই চুপচাপ হয়ে বসে আছে। সবার কি হয়েছে, এভাবে মন মরা হয়ে বসে আছে কেন? আরে বলিস না, ম্যানেজার নাকি আজকে ব্যাংক থেকে 15 লক্ষ টাকা তুলে এনেছে। তো কি হয়েছে? এতগুলো টাকা নিয়ে এসে এখন ফোন বন্ধ করে রেখেছে। আর এই টাকা তোলার ব্যাপারে বাবা আমি কেউ জানি না। মানে? মনে হয় টাকা নিয়ে পালিয়েছে। কি? ওরে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আরো করো বাইরের মানুষকে বিশ্বাস। এবার হয়েছে না শিক্ষাটা? সবাই চুপ করে বসে আছে, তাই আমিও গিয়ে ভাইয়ার পাশে বসে গেলাম। তো এখন পুলিশে কমপ্লেন করেছো? না, আজকের রাতটা দেখি, কাল দিনে দেখা যাবে। কি হলো, সন্ধ্যায় না কোথায় নিয়ে যাবেন বলেছিলেন? জান্নাতের এমন কথা শুনে চমকে ওর দিকে তাকালাম। মেয়েটা সত্যিই পাগল। জান্নাত এটা হয়তো বুঝতে পেরেছে, তাই আবার বলল, থাক তাহলে কালকে নিয়ে যাই। আচ্ছা সবাই কি এখন এভাবে বসে থাকবা নাকি খাওয়া দাওয়া করবে? আমার প্রচুর খিদে পেয়েছে। তুই যা গিয়ে খা, আমরা একটু পরে খাবো। এমন ভাব করে বসে আছো যেন কোটি টাকা লস হয়ে গেছে। আর কাল পর্যন্ত যেহেতু দেখবে বলেছো, তো কালকেই সব দেখা যাবে। ভাবি কিছু খেতে দাও তো প্লিজ। বলেই সাথী চলে গেল খাবার রেডি করার জন্য। তারপর খাওয়া দাওয়া করে বাইরে যাওয়ার সময় জান্নাতকে আসার জন্য ইশারা করে চলে আসলাম বাহিরে। তারপর গাড়িতে বসে বসে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ তৌফিকের কল আসলো, তাই ফোনটা পিক করলাম। কি রে মামা, এখন ফোন দিলি কেন? শোন, তোর কথা মতো বড় বোনের সব সম্পত্তি ছোট বোনকে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, কিন্তু এগুলো রেডি করার জন্য প্রথমে ছোট বোনের একটা সিগনেচার লাগবে, বলেছিলাম না? সিগনেচার দেওয়ার জন্য কাগজটা আমি পাঠিয়ে দিয়েছি। কাল বিকেলে কোরিয়াম তোর কাছে পৌঁছে দেবে। তুই ওটাতে সাইন করে আবার কোরিয়ামে পাঠিয়ে দিস, তারপর আমি সবকিছু রেডি করে ফেলবো। এত কিছু কিভাবে করছস? আর বলিস না, কি রিস্ক নিয়ে করতেছি তা তোরে বলে বোঝাতে পারবো না। আর ওই কোম্পানির একজন লোককে কিনে নিয়েছি,
তাই এগুলো করতে এত অসুবিধা হইতেছে না, তবে ধরা পড়ে যাওয়ার ভয়টা সবসময় কাজ করে। আরে কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আর ধন্যবাদ বন্ধু। আরে কি ধন্যবাদ দিতেছিস, তুই তো আমার বন্ধু, আর বন্ধুর জন্য এটা করা আমার জন্য ফরজ। আর ভালো থাকিস। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর আবার জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত হুট করে চলে আসলো, এসেই গাড়িতে উঠে বসে বলল, চলুন এইবার। ওকে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, সেখানে গিয়ে আর সেই মজাটা পাবে না। কি তাহলে এখন বাইরে আসতে বললেন কেন? আপনাকে নিয়ে ঘুরতে যাবো তাই। কোথায় যাবেন? হানিমুনে। জান্নাত কোনো কিছু না বলে শুধু হালকা হাসলো। তারপর গাড়ি নিয়ে চলতে লাগলাম। তারপর গাড়ি নিয়ে থামালাম একটা মানবশূন্য জায়গায়, যেখানে কারো কোনো আসা যাওয়া নেই, একেবারে নীরব একটা জায়গা। কি হলো, এখানে আসলেন কেন? ওয়েট বলে গিয়ে সেখানে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। জান্নাত হা করে জায়গাটার দিকে তাকিয়ে আছে। জায়গাটা হয়তো পছন্দই হয়েছে, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে পছন্দ হয়েছে। ভীষণ। আসলে এই জায়গাটা গাছ সারি করে লাগানো, আর গাছগুলোতে নানা রঙের লাইট করে ঝাড়বাতি দিয়ে সাজানো। বাগানের সবগুলো গাছই সুন্দর করে সাজানো। রাতে জায়গাটা অনেক সুন্দর লাগে, আর এটা হলো আমার ফেভারিট জায়গা। কলেজ লাইফে আমার সব বন্ধু মিলে এখানে আড্ডা দিতাম, এখন এতটাও আসা হয় না। আর আজকে জান্নাতকে নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে চারিদিকটা হেঁটে দেখতে লাগলো। আমি বসে বসে জান্নাতকে দেখতে লাগলাম। হঠাৎ জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি রীতিমতো টাসকি খেয়ে গেলাম ওর এভাবে জড়িয়ে ধরা দেখে। আবার ভাবলাম বাইরের দেশে জড়িয়ে ধরাটা কমন ব্যাপার, তাই এতটা সিরিয়াস হলাম না। কি হলো, এভাবে জড়িয়ে ধরলেন কেন? আপনাকে একটা কথা বলবো আমি। বলেন। আমি আপনাকে। জান্নাত আর কিছু না বলার আগেই আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নাফিজের কল, তাই ফোনটা পিক করলাম। কি রে, এখন ফোন দিলি কেন? আমার টাকাটা কি করব? তুই কোথায় এখন? বাসায় বসে আছি। কাল সকালে আমার অফিসে নিয়ে আসিস। পাশে কেউ আছে নাকি? কে আছে রে মামা? জান্নাত। ও, তা তুই এখন কোথায়? বাসার ছাদে। ছেলেটার কি খবর? ভালোই। চাচা আর আপনাকে সব বুঝিয়ে দিয়ে আসতেছি। ও, সারাদিন কিছু খেতে দিয়েছিস নাকি এমনই আছে? খাইয়ে দিয়ে এসেছি। ওকে, সকালে সকালে দেখা হবে বলেই ফোনটা রেখে দিলাম। তাকিয়ে দেখি জান্নাত অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? না এমনি, বাসায় চলেন। ও, কি না বলবেন বলেছিলেন? বলার ইচ্ছা নেই, বাসায় চলেন। আমার থেকে ফোনটা বড় হয়ে গেছে আপনার কাছে। ও, এই কারণে রাগ করেছেন? কোনো কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। যেটা বলেছিলেন সেটা এখন বলেন নাকি পরে? মুডটাই খারাপ করে দিছেন, অন্য সময় বলবো। ওকে, তা এখানে থাকবেন নাকি বাসায় যাবেন? বাসায় যাওয়াটাই ভালো। ওকে, তাহলে চলেন। চলেন। কি ভাবছেন? আচ্ছা, ফোনটা কে করেছিল? কেন? আমার কথা বেরিয়ে দেওয়ার মানুষটার নাম জানতে হবে আমাকে। স্বামী ফোন দিয়েছিল, আমার কলিগ। ও। আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলাম। জান্নাত বাসায় চলে গেল। আমি গাড়ি নিয়ে গেলাম গোদামে। গিয়ে দেখি রহিম চাচা আর রূপা আপা বসে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। বাবা কেমন আছো তুমি? এই তো ভালো। তা আপনাদের কি অবস্থা? এই তো ভালো। তা বাবা ওই পোলাডারে আটকায় রাখছো কেন? চাচা, ও আমাদের পরিবারের ক্ষতি করতে চায়, তাই ওকে এখানে কিছুদিনের জন্য আটকে রেখেছি। ও চাচা, সবকিছু ঠিকঠাক আছে? হ বাবা, এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। চাচা, ও যদি মরে যায় তাও হাত পায়ের ভান আপনারা খুলবেন না। আর ও যদি চেঁচামেচি করে তাহলে হিমেলকে কল দিয়ে দিবেন। ওকে? আচ্ছা বাবা। আমি ওনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। তারপর হালকা কিছু খেয়ে দিলাম একটা ঘুম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি সাথী, তাই উঠে বসলাম। কি হলো, অফিসে যাবে না? তা হঠাৎ সকাল সকাল আমার রুমে? না এমনি। ও, তোমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কি মরে গেল নাকি? এমনটা মনে হওয়ার কারণটা কি? প্রায় 3 মাস হয়ে গেল এ বাড়িতে আসলে, তাও এখনো কোনো ক্ষতি করলে না? নাকি আমাদের পরিবারের ভালোবাসায় তোমাকে বদলে দিয়েছে? কোনটা? সেটা সময়ই বলে দিবে। আপাতত তুমি অফিসে যাও। ওকে বলে উঠে চলে গেলাম ওয়াশরুমে। রেডি হয়ে চলে গেলাম নিচে, নাস্তা করে অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে বিকেলে বাসায় আসলাম। বাসায় এসে ফিরে শুয়ে নিচে বসে বসে অপেক্ষা করতে লাগলাম কোরিয়ারের জন্য। প্রায় সন্ধ্যার দিকে কোরিয়ারটা আসলো। রুমে গিয়ে পেপারগুলো চেক করে নিলাম, তারপর সেটাকে লকারে রেখে দিলাম। এখন সুযোগ খুঁজতে হবে জান্নাতের থেকে সাইনটা করিয়ে নেয়ার। সন্ধ্যায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত আসলো। সারাদিন কোথায় ছিলেন? কেন, অফিসে। ও,
এটা বলে জান্নাত আমার পাশে শুয়ে পড়ল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। আমি বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসলাম। জান্নাত কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। ওই, আপনি এখান থেকে উঠে গেলেন কেন? দেখেন, এটা বাংলাদেশ, এখানে অবিবাহিতা দুজন ছেলে মেয়ে একসাথে শুয়ে থাকলে সমস্যা। আপনিও কি এটা মনে করেন? আমি মনে করি না, কিন্তু আমার দাদু আগের কালের মানুষ। আর বিশেষ করে তোমার আপু দেখলে তো কি না ভাববে, অথবা ভাইয়া দেখলে ভাববে আমি ওনার শালির সাথে লাইন মারতেছি। ইসলামিক দৃষ্টিতে পাশে শুয়ে তো দূরের কথা, দেখা করা পর্যন্ত হারাম। জান্নাত কিছু না বলে মুখটা বাঁকিয়ে ভেঙচি কাটলো। আচ্ছা, আপনি এখানে আসার কারণটা কি জানতে পারি? কারণটা তো কালকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শোনেননি। তা এখন বলা যাবে না, আবার সময় আসলে বলবো। তা কবে আসবে সময়টা? এখানে আসেন, তারপর বলবো। না, আগে বলেন। আপনি আসবেন না আমি আসবো? মানে হলো আমি আপনার পাশে বসে সেই কথাটা বলতে চাই। কেন, কি এমন কথা যে পাশে বলতে হবে? সেটা বলার জন্যই তো বসতে চাই। ওকে, আসেন। না, যে কথাটা বলুন সেটার জন্য এই জায়গাটা পারফেক্ট না। মানে জান্নাতের কথা কিছুতেই মাথায় ঢুকতেছে না। মানে কথাটা সুন্দর একটা জায়গায় বলতে হবে। কি এমন কথা যা বলার জন্য মুড বা জায়গা পারফেক্ট হতে হবে? সময় হলে বলবো। ওকে, তা এখন কি করবেন? বয়ফ্রেন্ড থাকলে ঘুরে যেতাম, কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। এত খুশা দিয়ে কথা বলছেন কেন? এমনি। আচ্ছা চলেন না বাইরে থেকে ঘুরে আসি। বয়ফ্রেন্ড বানানো ধান্দা নাকি? কিছুক্ষণের জন্য ওই রকম। এখন চলেন বাইরে ডিনার করে আসবো একেবারে। ওকে, আপনি বসেন, আমি রেডি হয়ে আসি। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত এখনও আসেনি। তাই সবার সাথে আমিও একটু আড্ডা দিতে বসে গেলাম। ভাইয়া, ম্যানেজারের কি খবর? পুলিশের কাছে কমপ্লেন করে এসেছি, বাকিটা ওনারাই দেখে নিবে। ওকে, তা তুই হানিমুনে যাবি না? তুই কোথাকার কথা কোথায় নিয়ে লাগাস? মানে তুই না ম্যানেজারের কথা বলেছিলি, তা এখন আবার হানিমুনের কথায় গেলি কেন? তো কি হয়েছে, তুমি যাবি কবে সেটা বল। না রাখ, আব্বুকে বলে দেখি। বলেই আব্বুকে ডাক দিলাম। ভাইয়া আটকাতে গিয়েও পারলো না। আব্বু, ভাইয়া আর ভাবি হানিমুনে যাবে না? ভালো কথা মনে করেছিস। ওকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করতেছি আমি। এই তো আমার আব্বুর মতো কথা বলছো। আব্বু, তুমি ওর পাগলামিতে তাল দিতেছো। তুই চুপ থাক। ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, কি নিয়ে কথা হচ্ছে? তোমার দুলাভাইকে হানিমুনে পাঠানোর প্ল্যান করতেছি। ও তাই নাকি? দুলাভাই গিয়ে কয়েকদিন বাইরে গিয়ে ঘুরে আসেন। কি রে জান্নাত, কোথাও যাবি নাকি তুই? আপাতত আমি বাইরে যাব, কিন্তু কিছুদিন পর তোকে বাইরে পাঠানো হবে। মানে? তোদেরকে হানিমুনে পাঠানো হবে। সাথীর মুখটা লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেল। সাথী এখানে আর দাঁড়িয়ে না থেকে চলে গেল রুমে। ওকে, তোমরা থাকো, আমি একটু বাইরে যাব। আমাকে প্যারায় ফেলে চলে যাচ্ছিস? আমিও তোকে দেখে নিব। আচ্ছা, দেখে নিস। বলে বাইরে চলে আসলাম। জান্নাতও চলে আসলো আমার পিছু পিছু। দুজনে এসে গাড়িতে বসলাম। তা কোথায় যাবেন বলেন? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে। চলেন আপাতত গিয়ে একটু ঘুরে আসি সিনেমা হল থেকে। সিনেমা হল এখনো চলে এদেশে? কি মনে হয়? বলেই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আচ্ছা, এখন কি মুভি চলবে? আসেন আপাতত গিয়ে ফিল্ম দেখি, পরে না হয় ডিনার করব। আপনি কি এর আগেও কখনো মেয়ে নিয়ে এসেছিলেন কখনো সিনেমা হলে? মানে আমার আপুকে নিয়ে বা তার আগে গার্লফ্রেন্ড নিয়ে গিয়েছিলেন সিনেমা হলে? গিয়েছি, তবে মেয়ে নিয়ে যায়নি। আপনাকে নিয়েই প্রথম যাব। ওকে। তারপর দুজনে গিয়ে বসলাম সিনেমা দেখার জন্য একটা কোনার সিটে। সিনেমা শেষ হলে দুজনে বাইরে বের হলাম। তারপর গিয়ে দুজনে ডিনার করে নিলাম। তারপর বাসায় ফিরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? এই যে আপনার জন্য এত সুন্দর একটা সময় কাটালাম তার জন্য, বুঝছেন? ওয়েলকাম। তারপর দুজন বাসা চলে আসলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রেডি হয়ে গেলাম। গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ল্যাপটপটা ওপেন করতে দেখি সাজ্জাদের মেইল এসেছে। চেক করতে লাগলাম। এই 4-5 দিনে সাথী বিশেষ কারোর সাথে কথা বলেনি, তাই শান্তি পেলাম একটু। ল্যাপটপের সিকিউরিটি লক পাল্টে আবার রেখে দিলাম। তারপর নিচে গেলাম। সবাই সেখানে বসে আছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। সাকওয়াত, এবার তো বিয়েটা করে ফেল দাদু ভাই। সময় হলেই করব, আর বিয়ে করব আমি। তোমারও তো তারা কেন? না, তোর ভাই। কি হলো ভাইয়া? কি বলতে গিয়ে থেমে গেলে কেন? না কিছু না, তুই বিয়ে করবি কবে সেটা বল।
সময় হলেই করব, কিন্তু তোমাদেরকে যে ভাইয়া পাম দিতেছে সেটা বোঝাচ্ছি। অযথা মিথ্যা বলবি না। সেটা দাদুর কথাই শুনেই বুঝেছি যে কে তলে তলে পাম দিতেছে। দিছি তো, এত বড় হয়ে গেছিস এখনো বিয়ে করতেছিস না, তো কি বলবি? তুই সকালের কাহিনীটা প্রতিশোধ নিতেছিস তাই না? তোর জন্য কতগুলো বিয়ে ভাঙলাম আমি, আর তুই এখন আমার বিপক্ষে লেগেছিস। কথাটা শোনার সাথে সাথেই আব্বু আম্মু দাদু সহ বাড়ির সবাই চমকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে আমি জিহ্বায় কামড় দিয়ে ফেললাম। কি বললি তুই? না কিছু না, আমি এখন বাইরে যাব। তারপর গাড়িতে বসে বসে মনের আনন্দে গান গাইতে লাগলাম। তখনই কেউ একজন গাড়িতে উঠে বসলো। তাই গিয়ে দেখি জান্নাত। আরে আপনি এখানে? আপনি তো দুলাভাইকে চিফায় ফেলে দিয়ে চলে আসছেন। কিভাবে? যে কথাটা বলে এসেছেন সেটা নিয়ে এখন সবাই হাজারটা প্রশ্ন করতেছে, আর ভাইয়া উত্তর দিতে দিতে জান বের হচ্ছে। আমার পিছনে লাগতে আসলে এমনই হয়। আচ্ছা এখন কি করবেন সেটা বলেন। এখন ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর সবাইকে আরো কিছু ধাপ্পা দিয়ে গিয়ে ঘুমাবো। জান্নাত কোনো কিছু না বলে আমার দিকে তাকিয়ে একটু হাসলো শুধু। তারপর দুজনে বাসার ভেতরে গেলাম। ভাইয়া আমার দিকে আগুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, তাই বেশি কথা না বলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়ে সবার সাথেই বসলাম। কি হলো, এভাবে তাকিয়েছো কেন? এমনি। আচ্ছা দাদু ভাই, তুই যে বলেছিলি তুই নাকি কোন মেয়েকে পছন্দ করিস, তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? পরিচয় হয়ে কি করবে? আরে ওদের পরিবারের সাথে তোর বিয়ের কথাবার্তা ফাইনাল করতে হবে না? সময় হলেই বলবো। সময় কবে হবে? জানি না বলেই উঠে রুমে চলে গেলাম। সারাদিন অনেক কাজ করেছি অফিসে, তাই আর বেশি চিন্তা না করে দিলাম এক ঘুম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে উঠবি না? অফিসের টাইম হয়ে গেছে। আজকে শুক্রবার, উঠে নাস্তা করে নে, আর তোর আব্বু তোকে ডাকতেছে। তুমি যাও, আমি আসতেছি বলেই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা করার নিচে গিয়ে দেখি সবাই বসে আছে, তাই সবার সাথে আমিও বসে গেলাম। আব্বু ডেকেছিলে নাকি? কেন? সবাই আমাদের পরিবার রীতি সম্পর্কে জানে নিশ্চয়। সো সাথী যেহেতু বংশের বড় বউ, তাই সাথীকে এই বাড়ির সব দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর তাকে আমরা আমার জমির ভাগ থেকে কিছু অংশ লিখে দিব। আব্বু আমি কি করে? পারবে মা, আর তোমার শাশুড়ি তো আছেই। সাথী আর কিছুই বললো না, সবাই চুপচাপ বসে রইলো। এটা বলার জন্য ডেকেছিলে? এটা সবাইকে বলার কি আছে? আমি তো মনে করেছি কি না কি বলবে, আর এটা বলার কি আছে? শুধু শুধু আমার ঘুমটাই নষ্ট করেছো। চুপ করে খা। ওকে বলে চুপচাপ খেয়ে নিলাম। মনে মনে ভয় একটাই, সাথী হাতে পরিবারের সব দায়িত্ব আছে, আল্লাহ জানে আগে কি হয়। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ সাথী রুমে আসলো, তাই উঠে বসলাম। সাথী তুমি আমাকে এখনো ঠিকভাবে চেনোনি, আমাকে রাগিও না, তাহলে তোমাকে শূন্য করে ফেলবো তোমাকে। ওরে আমি তো ভয় পাইছি, এসব নাটক আমার সামনে না করাই ভালো। আর তুমি রাগলে কি করতে পারবে আমার? সেটা তোমাকে আমি সময় হলেই দেখাবো। আর তুমি সবাইকে যে ভুল বোঝাচ্ছ এটা তুমি নিজেও জানো না। আমি তো ভুলই বুঝছি, আর তোমরা সবাই মিলে আমার আব্বুর যা করেছিলে তা ঠিক ছিল না, তাই না? আমি আগেও বলেছি তোমার আব্বুর সাথে যা হয়েছে তার জন্য দাদা দায়ী। ওকে, তা ওই বুড়া মরার পর তোমরা একবার আব্বুকে ফিরে আসতে বলনি কেন? সাথীর এই কথাটা আমার কলেজায় লাগলো। ঠিক তো, দাদা মরার পর ছোট চাচাকে আসতে বলা হয়নি কেন? সাথীর কথাটা ভাবাতে লাগলো আমাকে। কি হলো, কথার উত্তর নেই কেন? তোমার কথাটা সত্যি, কিন্তু এটার উত্তর আমি সবার কাছ থেকে চাইবো, তুমি শুধু দেখে যাও। দেখো আমাকে বুঝাতে এসো না, তোমরা সবাই মিলে আমার আব্বুকে বাইরে বের করে দিয়েছিলে, আর আমি এটার প্রতিশোধ না নিয়ে থামবো না। ওকে যা করার করে নিও, কিন্তু আমি তো আছি নাকি এটা মনে রেখো, তাহলেই হবে। ওকে জনাব। আর কিছু না বলে আমি শুয়ে পড়লাম। সাথীও চলে গেল। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতেই পারলাম না। কেউ একজন কানে সুরসুরি দেওয়ায় ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত পাশে বসে হাসতেছে। আমি কোনো কিছু না বলে জান্নাতের দিকে এক দৃষ্টিতে ওর হাসিটা দেখতে লাগলাম, আর ভাবতে লাগলাম মেয়েটা সত্যিই বলি, হাসলে অনেক সুন্দর লাগে মেয়েটাকে। এসব ভাবতেছিলাম, তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। জান্নাতকে এখন খুব প্রয়োজন আমার, ওকে হাতিয়ার বানানোর টাইম হয়ে এসেছে। এসব ভাবছিলাম, তখনই জান্নাতের ধাক্কায় হুঁশ ফিরল। ওই কি ভাবছেন এত? আপনার মায়াবী হাসিটা হারিয়ে গিয়েছিলাম। বা পটানো ট্রাই করতেছেন নাকি? কিছুটা ওই রকমই। ওকে। আচ্ছা সন্ধ্যায় কি ফিরে আসেন নাকি? কেন? আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? সেটা সন্ধ্যায় বলবো। ওকে, তাহলে আপনি ঘুমিয়ে পড়েন, কথা হবে। বলেই জান্নাত চলে গেল।
সারাদিন শেষে সন্ধ্যায় জান্নাতকে নিয়ে বাইরে ঘুরে আসলাম। বাসায় আসতেই দেখি সবাই বসে আছে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, সবার সাথে বসলাম গল্প করার জন্য। আমার ছোট বৌমাকে কবে দেখা করাবি আমাদের সাথে? সত্যি করে বলো তো, তোমার আমার ভালোবাসা কি মেনে নিবে? কেন নিব না বোকা? তাহলে দাদু আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। বল। তোমরা সবাই মিলে যদি আমার ভালোবাসাটাকে মেনে নিতে পারো, তাহলে আমাদের ছোট আব্বুর ভালোবাসাটাকে মেনে নেওনি কেন? কথাটা শুনে দাদু সহ সবাই একটা বড় সড়ো ধাক্কা খেলো। আমার দিকে চমকে তাকালো। কি হলো, উত্তর দাও। দেখ, তখন তোর দাদা সব কিছু করেছিল। আমি অনেক বলেছি তোর দাদাকে, কিন্তু উনি শোনেননি আমার কথা। দাদা মারা যাওয়ার পর ওনাদের ফিরে আসতে বলনি কেন?